হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এনি টাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায় 10 কুমিল্লা বোর্ড 2024-এর 1 নং অঙ্কটি আমি আজকে সমাধান করব। তো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে প্রশ্নে আমাদেরকে হিসাবের নাম, ডেবিট ক্রেডিট দেওয়া আছে, একটা রেওয়ামিল দেওয়া আছে, ঠিক আছে। দেখে বলা হচ্ছে উত্তোলন ও মূলধন। উত্তোলন দেওয়া আছে 13,000 টাকা, মূলধন 1,85,000, প্রাণহীন মজুত পণ্য 45,000, ক্রয় 1,70,000, বিক্রয় 3,90,000, আন্তঃপরিবহন ডেবিট 15,000, বিক্রয় পরিবহন ডেবিট 23,000, বেতন ও সম্মানী ডেবিট 82,000, বিজ্ঞাপন ডেবিট 60,000, কুরিন সঞ্চিতি ক্রেডিট 3,500, প্রাপ্য হিসাব ডেবিট 1,65,000, কমিশন ডেবিট 17,000, আবার কমিশন ক্রেডিট 11,500। তো আমাদেরকে এছাড়া অন্যান্য তথ্য দেওয়া আছে। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা। মালিক পারিবারিক প্রয়োজন 8,000 টাকার পণ্য উত্তোলন করেছে, যা এখনো হিসাবভুক্ত হয়নি। 3, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। 4, কুরিনের জন্য 5% সঞ্চিতি রাখা প্রয়োজন। 5, বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। তো আমাদেরকে প্রথমে কোশ্চেন বলা হয়েছে, আমরা ধাপে ধাপে কোশ্চেন গুলো সলভ করবো। কত আমাদেরকে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হয়েছে শাপলা এন্টারপ্রাইজের 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। গতে আমাদের বলা হয়েছে মোট মুনাফা 2,02,000 টাকা ধরে শাপলা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তো বন্ধুরা চলো প্রথমে আমি তোমাদেরকে ক নাম্বারটা সলভ করে দিই। আমাদেরকে যেখানে বলা হয়েছে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে, আমাদের উত্তোলন হচ্ছে কত 13,000 টাকা। 1,000 টাকা লিখি। এখন দেখো আমাদেরকে এখানে একটা সমন্বয় দেওয়া আছে না, মালিক পারিবারিক প্রয়োজনে 8,000 টাকার পণ্য উত্তোলন করেছে। এখানে বলা হয়েছে পণ্য উত্তোলন করেছে, যেহেতু উত্তোলন এটা কিন্তু নগদ উত্তোলন, বলা হয়েছে পণ্য উত্তোলন করেছে, তাহলে উত্তোলনের সাথে কি হবে, এটা যোগ হবে। কত হাজার টাকা আমাদের 8,000 টাকা। যদি আমরা এটা যোগ করি আমাদের আসবে 21,000। তো এটাই হচ্ছে আমাদের একের কয়ের উত্তর। আমাদের বিশদায় বিবরণীর ঘর, আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম, দেন বিশদায় বিবরণী, দেন 2023 সালে কত তারিখের সমাপ্ত বছরের জন্য বিবরণ, আর 3টা টাকার কলাম। এটা আমরা সবাই জানি বেসিক। এখন আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করার জন্য। ওকে, মোট মুনাফা নির্ণয় করার মোট মুনাফা সমান কি, মোট মুনাফা সমান হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস নিট বিক্রয়, হ্যাঁ নিট বিক্রয় মাইনাস বিক্রিত, যদি এখানে নিট বিক্রয় থেকে আমি যদি এটা বাদ দিই আমরা পাবো মোট মুনাফা। ওকে, এখন দেখো আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে, নিট বিক্রয় মানে বিক্রয় থেকে অন্যান্য খরচগুলো বাদ, মানে বিক্রয় করার জন্য আমাদের যে খরচগুলো আছে সেগুলো আমরা বাদ দিব। তাহলে বিক্রয় দেওয়া আছে 3,90,000। এখন দেখো আমাদেরকে কিন্তু একটা ফেরত দেওয়া আছে, এই যে আমাদেরকে সমন্বয়ে বলা হচ্ছে কি বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। দেখো বিক্রয় হচ্ছে ক্রেডিট, অর্থাৎ এটা কিন্তু আয়। যখন বিক্রি করার পর আমি জিনিসটা আবার ফেরত পেয়ে যাচ্ছি, তো আমার বিক্রয় থেকে অবশ্যই সেটা মাইনাস যাবে। বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা কি হয়, বাদ হয়। কত হাজার টাকা, 10,000 টাকা। 3,80,000। ওকে, এখন আমরা বাদ দিব, এখন আর অন্যান্য কিছু নাই, এখন আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়।
এখন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সবার আগে আমাদের বসে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কত যাচ্ছে? 45,000। এখন আমাদেরকে নিট ক্রয় বসাতে হবে, অর্থাৎ ক্রয় কত দেওয়া আছে আমাদের? 1,70,000 মাইনাস আমাদেরকে দেখো এখানে বলা হচ্ছে কি মালিক পারিবারিক প্রয়োজনে 8,000 টাকার পণ্য উত্তোলন করেছে। এই যে পণ্যটা উত্তোলন করেছে, এই পণ্য উত্তোলন কোত্থেকে করেছে? আমরা বছরের শুরুতে বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যটা ক্রয় করেছি সেটার উদ্দেশ্যে, মানে সেই পণ্য থেকেই কিন্তু মালিক কে নিয়ে গেছে? পণ্য নিয়ে গেছে। তাহলে এই ক্রয় থেকে অবশ্যই পণ্য উত্তোলনটা বাদ যাবে। কত হাজার টাকা? 8,000 টাকা আসবে 1,62,000। এখন দেখো আমাদের এখানে আরেকটা বলা হয়েছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এখানে খেয়াল করো, এখানে যে পণ্যটা আমি ফ্রিতে দিয়ে দিয়েছি আমার বিজ্ঞাপনের জন্য, সেটা এখানে অবশ্যই কোত্থেকে দিয়েছে? এই যে ক্রয় করেছিলাম পণ্য ব্যবসায়ের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে, সেখান থেকে। তাহলে এখান থেকে আমি যখন ফ্রিতে দিয়ে দিচ্ছি, অবশ্যই দিয়ে যখন দিচ্ছি বাদ যাবে, অবশ্যই লিখবো পণ্য বিতরণ অথবা বিনামূল্যে পণ্য বিতরণ। কত হাজার টাকা? 5,000 টাকা। আমাদের 1,57,000। আন্তঃপরিবহন। পরিবহন দুই ধরনের, একটা হচ্ছে আন্তঃপরিবহন আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন। আন্তঃপরিবহন কেন এখানে বসে? আন্তঃপরিবহনের অন্য নাম হচ্ছে ক্রয় পরিবহন। পরিবহন মানে হচ্ছে তুমি ভিতর আনছো, ওকে। পরিবহন মানে কি? আন্ত মানে হচ্ছে ভিতরে, পরিবহন মানে আনছো তুমি পরিবহন করে। তো এখানে দেখো তুমি কখন আন্তঃপরিবহন করবে? যখন তুমি অন্য একটা প্রতিষ্ঠান থেকে নিজে প্রতিষ্ঠানে কিছু ক্রয় করে আনবে, তাই এটা কি? ক্রয় পরিবহন। ঠিক আছে, তাহলে অবশ্যই কোথায় বসবে? এটা এখানে বসবে। কত হাজার টাকা? 15,000। এখন আমরা যোগ করে কিন্তু এখানে বসাবো, এখানে না। এখানে যে উত্তরটা আসে ওইটাকে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। 2,17,000। এখন এটা থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত? 65,000। এখন আমরা পাবো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000। এখন বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, আমরা কি পাবো বলছি? মোট মুনাফা। এখন এটা মাইনাস করো, 2,28,000। এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। বন্ধুরা এখন আমরা সমাধান করব একের গ, অর্থাৎ আমাদেরকে এখানে বলা হয়েছে যে মোট মুনাফা 2,02,000 টাকা ধরে পরিচালন ব্যয় নির্ণয় করার জন্য। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেকে ভুল করে, ক্ষয়ের উত্তর যেটা আসছে, অর্থাৎ আমাদের যে 2,28,000 টাকা আসছে, আমরা ভুলে এখানে বসে দিব। কিন্তু না, প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে, ভালোভাবে প্রশ্ন পড়তে হবে। আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফাকে 2,02,000 টাকা ধরতে, মাথায় রাখবো, ওকে। তো আমাদেরকে বলা হয়েছে নিট মুনাফা বা নিট ক্ষতি রেডি করতে। সেম ভাবে আমরা একের ক্ষয়ের মতোই করে ফেললাম। আমরা তাহলে নিট মুনাফা কিভাবে বের করব? আমরা জানি, আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি নিট মুনাফা পাই? না, আমরা পাই পরিচালন মুনাফা, নিট মুনাফা পাই। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। তো আমাদের ফার্স্টে কি লাগবে? মোট মুনাফা লাগবে, লিখবো মোট মুনাফা। প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে 2,02,000 টাকা ধরতে, এটা এখানে লিখবো প্রশ্নে প্রদত্ত। বাদ পরিচালন ব্যয়। চলো আমরা এখন পরিচালন ব্যয়গুলো আইডেন্টিফাই করব। প্রথমে আমরা এখান থেকে আসি, আমরা দেখতে পাচ্ছি বিক্রয় পরিবহন দেওয়া আছে। বিক্রয় পরিবহন কিন্তু পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় মানে হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো করে থাকি,
সেগুলো পরিচালন ব্যয়। তো বিক্রয় পরিবহন দেওয়া আছে 23,000। এরপর আমাদেরকে দেওয়া আছে বেতন ও সম্মানী 82,000। এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন 60,000। তবে এই বিজ্ঞাপনের মধ্যে একটা কাহিনী আছে, মানে একটা সমন্বয় আছে। সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই যে বিতরণের জিনিসটা, এটা কিন্তু আমাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে পড়ে। অর্থাৎ আমরা ফ্রিতে পণ্য দিয়ে দিয়ে অ্যাডভার্টাইজ করতেছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো পণ্য বিতরণ। যেহেতু আমরা বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করছি, তাহলে অবশ্যই এটা যোগ করব, তাই না? 5,000 টাকা 65,000। এরপর আমাদেরকে দেওয়া আছে কমিশন। হ্যাঁ, কমিশন দেখো, কমিশন একটা ডেবিট পাশে দেওয়া আছে, একটা ক্রেডিট পাশে দেওয়া আছে। ওকে, যেটা ডেবিট পাশে দেওয়া আছে আমরা জানি কি ডেবিট পাশে কি বসে, সম্পদ বসে, ব্যয় বসে। ক্রেডিট পাশে আয় অথবা দায় বসে। এখানে কমিশন যে ডেবিটটা দেওয়া আছে ওইটা কিন্তু আমাদের প্রদত্ত কমিশন, অর্থাৎ যে কমিশনটা আমি দিছি কাউকে, ঠিক আছে? তাহলে এটা আমার জন্য কি ব্যয়, তাই না? তাহলে লিখবো প্রদত্ত কমিশন। 1,000 টাকা 17,000। আমরা কুরিনের ক্ষেত্রে আসি, ঠিক আছে? এখন আমরা কুরিনের ক্ষেত্রে আসবো। দেখো এখানে আমাদেরকে একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে। আমরা কুরিনের একটা সূত্র জানি, আমি একটু লিখে দিচ্ছি। এটা কুরিনের সূত্রটা কিন্তু খুবই ইজি, সবাই ভয় পাও কেন আমি জানি না। কুরিন লিখবে, অর্থাৎ এটা হচ্ছে পুরাতন কুরিন, বাট এটাকে আমরা পুরাতন লিখবো না, এটাকে আমরা বেস ধরবো, যেটা রেও মিলে দেওয়া থাকে, ঠিক আছে? এরপর এটার সাথে আমরা যোগ করব নতুন কুরিন, নতুন জিনিস আমরা যোগ করব। ইজি না? যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। তোমরা এটা কেন ভয় পাও আমি জানি না, তবে আমি অনেককে দেখেছি এটা নিয়ে প্রবলেমে পড়তে। তো এখানে আসলে প্রবলেমে পড়ার মতো কিছু নাই, তোমরা জাস্ট এই টেকনিকটা মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে যে কুরিন। তো দেখো আসো আমি কিভাবে এটা দিয়ে করে দিচ্ছি, তোমরা দেখো। প্রথমে আমরা কুরিন খুঁজবো, কোনটা? রেও মিলের পুরাতন কুরিনটা। এখানে দেখো কোনো কুরিন দেওয়া নেই। ওকে, ডান। আমাদেরকে নতুন কুরিন বলছে, এখানে দেখো তো নতুন কুরিন আছে কিনা। আমাদেরকে শুধু বলেছে কুরিনের জন্য 5% সঞ্চিতি রাখতে হবে। তাহলে এখানে কোনো কুরিন নেই, তাহলে পুরাতন কুরিনও নাই, নতুন কুরিনও নাই। আসো নেক্সটে, নতুন কুরিন সঞ্চিতি। আমাদের সাইন গুলা কিন্তু মাথায় রাখতে হবে। নতুন কুরিন সঞ্চিতি প্লাস সাইন আছে। আমাদেরকে বলা হচ্ছে কুরিনের জন্য 5% সঞ্চিতি রাখা প্রয়োজন। এখন অনেকের মাথায় আসবে যে আমি কুরিন সঞ্চিতিটা কিসের উপর ধরবো। আমরা সবসময় মনে রাখবো কুরিন সঞ্চিতিটা আমরা নিট প্রাপ্য হিসাবের মধ্যে ধরবো। আবারও বলছি নিট প্রাপ্য হিসাব, ঠিক আছে? তাহলে আমরা এখন নিট প্রাপ্য হিসাবটা বের করব। আমাদেরকে প্রাপ্য হিসাব দেওয়া আছে 1,65,000। কত? 1,65,000। এখন সেটা থেকে আমরা আমাদের বাদ যাবে কি বিক্রয় ফেরত। কেন? কারণ আমি প্রাপ্য হিসাব ছিল 1,65,000, অর্থাৎ আমি ধারে পণ্য বিক্রি করছি 1,65,000 দিয়ে। খুবই মনোযোগ দিতে হবে। তো তার থেকে, অর্থাৎ আমি বিক্রয় করছি না, ধারে বিক্রয় করছি না। এখন আমার দেনাদার বা প্রাপ্য হিসাব যিনি আছেন উনি 10,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে। বিক্রয় ফেরত মানে কি, যে পণ্যটা আমি বিক্রয় করছি তার থেকে আমি ফেরত পাইছি। তাহলে প্রাপ্য হিসাব আমাকে 10,000 টাকা দিয়ে দিছে, বলছে দেখেন আপনার এই পণ্যটা তো আমার একটু ছেঁড়া পড়েছে, 10,000 টাকার পণ্য আপনি এটা নিয়ে ফেলেন। তো আমি বিক্রয় ফেরত আমার কাছে চলে আসছে। তাই আমার এখন প্রাপ্য হিসাব আমি যদি হিসাব করি, আমার প্রাপ্য হিসাব কি 1,65,000 থাকবে? কমে যাবে না? কারণ ও তো আমাকে 10,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে আমার ভুলের কারণে। তাহলে আমি তো এখানে 1,65,000 লিখতে পারবো না, এখান থেকে মাইনাস করতে হবে 10,000 টাকা। কত আসবে? 1,55,000। এখন এই 1,55,000-কে আমরা 5% কুরিন সঞ্চিতি ধরবো। তাহলে এটা 5% করি আমরা, 5% করি, আমাদেরকে দেওয়া পাওয়া যাবে 7,750। এটা কি? নতুন কুরিন সঞ্চিতি। এতটুকুতে আসো, এই যে এতটুকু নতুন কুরিন সঞ্চিতি, এটা কিন্তু প্লাসে। হ্যাঁ,
7,750। এবার আসো পুরাতন কুড়ির সঞ্চিতি দেওয়া আছে কিনা দেখি। রেওমেলে যেটা থাকে সেটা হচ্ছে পুরাতন কুড়ির সঞ্চিতি, কত? 3,500। এটা কি হবে? বিয়োগ হবে। 3,500 বিয়োগ করো 4,250। দেখো খুব ইজিলি বের হয়ে গেছে। আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো এই জিনিসটা, যে নতুন কুড়ির সঞ্চিতি 750 মাইনাস পুরাতন কুড়ির সঞ্চিতি 3,500। টোটাল আমাদের, যদি আমরা এখান থেকে 7,750 থেকে 3,500 বাদ দিই, 4,250। এটা আমি খুবই ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে তোমরা কোন জায়গায় বুঝো নি। এখন আমরা এই সব কিছুকে যোগ করব, আমাদের আর কোনো ধরনের পরিচালন ব্যয় কিন্তু অবশিষ্ট নেই। করি পরিচালন ব্যয়গুলো আমাদের আছে 1,91,250। তাহলে আমরা কি পেয়েছি? পরিচালন মুনাফা পেয়েছি। এখন আমরা এটা বাদ দিব। পরিচালন ব্যয় পেয়েছি, এখন আমরা 2,02,000 থেকে 1,91,250 বাদ দিব। আমাদের আসে 10,750। এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এখন আমরা বলেছি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়গুলো কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। অন্যান্য আয়, দেখো আমাদের অন্যান্য আয় দেওয়া আছে কমিশন। কমিশন যেহেতু প্রাপ্ত হয়েছে, আমরা লিখবো যোগ অন্যান্য আয়। কমিশন ক্রেডিট পাশেরটা, প্রাপ্ত কমিশন 11,500 যোগ করলে কত আসে? 22,250। ওয়েল, এখন অন্যান্য ব্যয় যদি খুঁজি, আমরা এখানে কিন্তু অন্যান্য ব্যয় আর পাবো না, আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে আমাদের বের করতে হবে না। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড 2024-এর 2 নং অঙ্কটি নিয়ে আসবো, আর্থিক বিবরণী অধ্যায়ে। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, কারণ আমি যখনই তোমাদের জন্য ভিডিও দিই তোমরা যাতে সেই নোটিফিকেশনটা পেয়ে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো। এছাড়া তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।